গটগট পায়ে তাড়াতাড়ি করে রুমে ঢুকতে গিয়েই তৌসিফের বুকের সাথে সজোরে ধাক্কা খেল পৌষ। একদম নাক বরাবর গিয়ে লেগেছে তৌসিফের বুকে। ধাক্কাটাও কম জোরে লাগেনি, একদম যাহাকে বলে জোরকা ধাক্কা, এইসা জোরসে লাগা। পোষ পড়তে পড়তে দরজা ধরে দাঁড়িয়ে গেল। তৌসিফ অবশ্য ধরা বা শোয়ার সুযোগ পায়নি। শটান হয়ে একদম সিনা টান টান করে দাঁড়ালো পৌষ। গলায় একবার খক করে শব্দ করে পরিষ্কার করলো, ঘুম ভাঙা মুখ আর অসংলগ্ন পরিস্থিতি সব মিলিয়ে নাস্তানা বোধ পৌষ। অথচ রাগিনীর রাগ নাকের ডগায়। নাকের পাটাটা ফুলিয়ে অগ্রসর হলো তৌসিফের দিকে। সকাল সকাল উড়নচণ্ডী বইয়ের এহেন হাবভাব দেখে তৌসিফ কিছুটা বিব্রত। ভাবা যায় তৌসিফ তালুকদার বিব্রত। পোষ দাঁত কিটমিট করলো, ঠিক টক খাওয়ার দাঁত যেমন লাগে তেমন ভাবেই। তৌসিফের একদম 2 ইঞ্চি দূর থেকে ঘাড়টা উঁচু করে চিবিয়ে চিবিয়ে প্রশ্ন করলো, কি, কই যাওয়া হচ্ছে সকাল সকাল? তৌসিফ যেন এই প্রথম অধিকার বোধ দেখতে পেল। তবে ও জানে পৌষ রেগে এইসব জিজ্ঞাসা করছে। সকালে মিনুর ব্যাপারটা নিয়ে এখনো খসমস করছে ও। তৌসিফ বেশ শান্ত স্বরেই বলল, সোহা এসেছে। বাকিটা বলার আগেই পেছনেই সোহা হাজির হলো। হাসি মুখে কেমন আছেন জিজ্ঞাসা করে রুমে ঢুকতে নিতেই পোষ দরজাটা অর্ধেক ভিড়িয়ে দাঁড়িয়ে রইল। মেকি হেসে বলল, সরি, আসলে আমাদের রুমের প্রাইভেসির ব্যাপার স্যাপার আছে তো, আপনি যেতে পারেন এখন। সকাল সকাল আমি রোমান্টিক মুডে আছি, বাই। বলেই ধড়াম করে দরজাটা লাগিয়ে দিল পৌষ। ঘটনার আকস্মিকতায় চমকালো দুজন। সোয়ার মনে হলো ওর মুখটাতে কেউ বুঝি ঝামা ঘষে দিল। এদিকে তৌসিফ হতভম্ব ভাব ধরে দাঁড়িয়ে আছে। পৌষের মতো একটা ধুরন্ধর মেয়ে ঠিক কতটা রাগ থেকে এই সব কথা বলে। অবশ্য বলাটাও স্বাভাবিক। হঠাৎই তৌসিফের মাথায় দুষ্টুমি চাপলো। পায়ে থাকা স্যান্ডেল চপচপ আওয়াজ তুলে সামনে যেতে নিলেই তৌসিফ ওর হাতটা টেনে ধরল। সো মেরে হাত ছাড়িয়ে নিল পৌষ। রাগে কাঁপতে কাঁপতে বলল, কষ্ট হচ্ছে সোয়া ডার্লিংকে আসতে দিলাম না দেখে? হটস রাবিশ পোশরাত। এই খবরদার, আমাকে রাবিশ বলবেন না। ওই ছেড়ি রাবিশ, ওর বোন রাবিশ। পোশরাত, আস্তে কথা বলো। আমার সাথে একদমই উঁচু গলায় কথা বলা চলবে না। না জেনে না বুঝে কি শুরু করলে সকাল সকাল? বেশ ঠান্ডা গলায় বলল তৌসিফ। একটু দমে গেলেও নিভল না পোষ। ঠিক রবি সিমের মতো করে জ্বলে উঠল আপন শক্তিতে। পৌষের হঠাৎ মনে হলো গত মাসে তার ফোন থেকে গ্রামীণ সিম 23 টাকা কেটে নিয়েছে। কারণ নেই কোনো, মানে হুদাই কল সেন্টারে কল দিয়ে উড়াধুরা ঝেড়েছে পৌষরাত। যদিও এতে করে কোনো লাভ হয়নি, তবে কথা হলো মনের শান্তি হচ্ছে বড় শান্তি। নিজের গভীর চিন্তায় ভাটা পড়ল ওর যখন তৌসিফ বলল, ফ্রেশ হয়ে এসো, নাস্তা করবে, বেরোতে হবে একটু পর। পোষ আর চোখে তাকিয়ে গটগট পায়ে চলে গেল। বাথরুমে ঢুকেই কিছুটা জোরেই বলল, আমি বুঝি না, বড়লোক হয়েও মানুষের নজর কেন এত ছোট হয়? হলুদ বাতি কেন লাগাতে হবে? সাদা লাইটের কি আকাল পড়লো নাকি? তৌসিফ শুনেও কিছুই বলল না। হোস করে শ্বাস ফেলে বের হলো দরজা খুলে। না জানি কি অপেক্ষা করছে সামনে, যদিও ততটা পরোয়া তৌসিফ করে না। ফোনটা হাতে নিয়ে রুম ছাড়তেই দেখলো সোফায় সোহা মাথা নিচু করে বসে আছে, আর তার পাশেই বসে এটা ওটা বলছে মিনু। আপা, মন খারাপ করো না, তাকাও না আপা। আচ্ছা বলো, আচ্ছা রুমে চলো, তুমি কিছু খাবে, নিয়ে আসি? সোহা কোনো উত্তর করলো না। তৌসিফ টেবিল থেকে আপেল নিয়ে তাতে কামড় বসালো। ওখান থেকে একটু সামনে এসেই জিজ্ঞাসা করলো, কেমন কাটলো ছুটি? ব্যাস, তৌসিফের গলা শুনেই মাথা তুলল সোহা। টলমল চোখে তাকালো ওর দিকে। তৌসিফের হাবভাব একদমই স্বাভাবিক। পৌষ একটু আগে যে সোহাকে সাবান ছাড়া ধুইয়ে দিল তা যেন তৌসিফ দেখতেই পায়নি। সোহা কান্না আটকে কোনো মতে বলল, ভালো। বলতে বলতেই কেঁদে ফেলল মেয়েটা। মিনু আপাকে জড়িয়ে ধরল। তৌসিফ উঠে যেতে যেতে বলল, ও ছোট মানুষ, এত সব বোঝে না, ভুলে যাও বিষয়টা। ফোনে কল আসতেই তৌসিফ ড্রয়িং রুম সংলগ্ন বড় বারান্দায় গেল। সকাল সকাল আজ মিষ্টি রোদ উঠেছে।
মুখটা নরম তুলতুলে টাওয়াল দিয়ে মুছতে মুছতে বের হলো পৌষ। একই টাওয়াল দিয়ে হাত মুছে এক পা সোপায় তুলে মুছে একইভাবে আরেক পা মুছল। মোছামুছি শেষ হতেই ঢিল মেরে ছুঁড়ে মারল সোপায়। যেই না ঘুরে দাঁড়ালো অমনি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ওর মাথাটা ঘুরে গেল। পৌষের মনে হলো হিন্দি সিনেমার মিউজিক বাজছে ওর কানে, ধুম তানানানা ধুম তানানানা। সোহা ওদের বেড গোছাচ্ছে, এই মেয়ে এতটা বেহায়া কিভাবে হলো? পরক্ষণেই ভাবলো, যেই মেয়ে টাকার জন্য নিজেকে বিলিয়ে দিতে পারে সেই মেয়ে বেহায়া না হলে আর কে হবে? তৌসিফের মতো চরিত্র ঠিক না থাকা পুরুষের জন্য একদম উত্তম হলো এই কাজের মেয়ে। পৌষ শুনেছে তৌসিফ যেখানেই যায় এই মেয়েকে সাথে করেই নিয়ে যায়। সেবার নাকি এই কাজের মেয়েকে নিয়েই ও ইন্ডিয়া ঘুরে এসেছে। ভাবতেই গা গলিয়ে উঠল পৌষের। কোন নরকে এসে পড়লো ও? নিজের সাথেই হেরে যাওয়া মানুষগুলো বিভিন্ন প্রকৃতির হয়, এর মধ্যে পৌষ হলো চঞ্চল প্রকৃতির। অতিরিক্ত কথা চঞ্চলতায় নিজেকে ব্যস্ত রাখে সবটা ভুলে থাকতে, অথচ প্রতিটা জিনিস ওকে ভেতর থেকে কুড়ে কুড়ে খায়। সোফায় ফেলা টাওয়ালটা হাতে তুলে বিছানায় একদম সোহার হাতে ছুঁড়ে মারে ও। সোহা চমকে তাকাতেই পৌষ দাঁত বের করে হেসে বলে, আমাদের বেড গোছানোর প্রয়োজন নেই আপনার, অন্য কাজগুলো করবেন তাহলেই হবে। টাওয়ালটা ধুতে দিন, আর হ্যাঁ, বাথরুম রোজ ক্লিন করা হয় এটা, আজ না হয় আপনিই করে ফেলুন, কাজ যেহেতু করবেনই। অপমানে মুখটা থমথমে হয়ে গেল সোহার, শ্যামলা চেহারায় সেটা স্পষ্ট। পোষ পরক করল না, না কোনো দিক দিয়েই যায় না। এই মেয়ের ফিনফিনে এক শরীর, একদম কাট কাট একটা মুখ, কোথায় রূপ কোথায় লাবণ্য? পৌষের বুঝে আসলো না তৌসিফ নষ্টামি তো চাইলেই রূপবর্তী কারোর সাথে করতেই পারত, কিন্তু না, ও করলো এত অতি সাধারণ চাষা মেয়ের সাথে। এর কারণ কি? অত শত আর ভাবলো না পৌষ। সোহা তখনও ঠাই দাঁড়িয়ে। পৌষ এবার জোরেই বলল, কি হলো, যান এখন। এক প্রকার দৌড়ে বেরিয়ে এলো সোহা। তৌসিফ ফোনে কথা বলছিল, কিন্তু সোহা গিয়ে দাঁড়ালো ঠিক ওর সামনে। টলমলো চোখ করে তাকিয়ে বলল মাত্র ওকে করা অপমানের কথা। আশ্চর্যের বিষয়, তৌসিফ প্রতিক্রিয়া দেখালো না, শুধু বলল, ওকে ওর মতো করে থাকতে দাও, বলেই চলে গেল। সোহা হাঁ করে তাকিয়ে রইল। ও কি করেছে ওই মেয়েকে? উল্টো কথা কেন বলল তৌসিফ? রাগে গাটা রি রি করে উঠল ওর, চোখ দিয়ে যেন ভস্য করে দিবে পৌষকে। তৌসিফ রুমে ঢুকেই দেখলো এলোমেলো একেবারে রুম। পৌষ মাথা আছড়ে হিজাব বাঁধছে। তৌসিফ ফোনটা ড্রেসিং টেবিলে রেখেই বলল, অন্য কাউকে ডাকতে রুম গোছাতে আপনার হাত নেই? মানে? বিছানায় দেখুন। তৌসিফ দেখলো, তবে কিছুই বুঝলো না। পৌষ হেজাবের শেষ পিনটা লাগাতে লাগাতে বলল, আমার সাইডটা গুছিয়ে রেখেছি, এবার আপনারটা আপনিই গোছান। তৌসিফ বেশ ভ্যাবাচাকা খেয়ে বলল, কি? কি না বলুন জি। এত এত টাকা দিয়ে কাজের লোক রেখেছি কেন তাহলে? আমি কি জানি, হয়তো খায়েশ মেটাতে। তৌসিফ এবার দীর্ঘশ্বাস ফেলল। পৌষ একটু জোরেই বলল, এই রুমে যাতে কোনো কাজের মেয়ে না আসে আমার শোয়া বেড গোছাতে, ওকে? বেশি প্রয়োজন হলে নিজের রুমে ডেকে নিক না। তৌসিফ আচমকাই হাতের তালু দিয়ে ওর মুখটা চেপে ধরল, চোখ রাঙিয়ে বলল, চুপ থাকো একটু, আমি গোছাচ্ছি বেড। নিজের মুখটা ছাড়িয়ে নিল পৌষ। শয়তানি হাসি দিতে দিতে বেরিয়ে এলো রুম থেকে। তৌসিফ বদলের মতো করে কিছু সময় দাঁড়িয়ে রইল। এত এত টাকা মাস শেষে দেওয়া হয় কাজের লোকেদের, এখন কিনা নিজের কাজ নিজেকেই করতে হবে। রুমের বাইরে আসতেই তৌসিফ দেখল পৌষ সোহেল নামের মধ্যবয়স্ক লোকটাকে বলছে, চাচা শুনুন, বেডরুমে যত ফকিন্নি ফকিন্নি লাইট আছে না, সব পাল্টে এনার্জি লাইট আনবেন। টাকার চিন্তা নেই, এত বড় লোক মানুষ, এদের টাকা পয়সা রাখার জায়গার শুধু অভাব। আপনি বলুন, এত টাকা দিয়ে কি হবে? কবরে নিবে? আরে বাবা, কিপটামির একটা লিমিট থাকা উচিত। এত টাকা থাকতে কেন 440 ভোল্টের হলুদ বাতি লাগাবো? পৌষের কথা শুনে তৌসিফের এবার মাথা ঘুরে উল্টালো। ওর এই লাইটিং করাতে যেখানে লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, সেখানে পৌষ
150 টাকার এনার্জি লাইটের সাথে এইসবের তুলনা দেয়? তুলনা বললেও তো ভুল। এগুলো পাল্টে কিনা সাদা লাইট লাগাবে? কাকে কি বোঝাবে ও? এই মেয়েকে তো সোজা বললে উল্টো বোঝে, সাদা বললে কালো বোঝে, শুধু বিয়ে বললে বাসর বোঝে না। দীর্ঘ শ্বাস ফেললো তৌসিফ, তারপর বলল, খেতে বসো প্রসাদ, তোমাকে ভার্সিটিতে ড্রপ করে আমি অফিসে যাব। নতুন শিপমেন্ট এসেছে। যেই না ছাতার মাথা নাস্তা, এসব আপনিই খান, ফালতু যত সব ফকিন্নিদের খাবার। বলি যে আটার দাম কি এতই বেশি যে সকালের সাদা রুটি বানানো হয় না এখানে? রাগে গজরাতে গজরাতে চলে গেল পৌষ। তৌসিফও উঠে দাঁড়ালো। সকাল 10টা বাজে, আজ না হয় নাস্তাটা বইয়ের সাথেই বাইরে হবে। তৌসিফকে উঠতে দেখে ব্যস্ত হলো সোহা। তৌসিফকে থামিয়ে দিয়ে বলল, এরপর থেকে নাস্তায় ঝামেলা হলে সবগুলো চাকরি বাতিল করে দিব। টাকা দিয়ে কাজ করাই, চারা দিয়ে না। সোহা মাথা নামিয়ে রাখলো। ওই রুটি বানাতে নিষেধ করেছিল। গাড়িতে যাবে না করতেই তৌসিফ এবার গম্ভীর কণ্ঠে ধমকালো। ড্রাইভার দরজাটা খুলতেই কাঁধের ব্যাগটা এক প্রকার ছুঁড়ে ভেতরে ফেলল পৌষ। রাগে গজরাতে গজরাতে ভেতরে ঢুকে আসতেই তৌসিফ নিজেও ভেতরে ঢুকে ডোরটা লক করলো। মাঝখানের ছিটটা ফাঁকাই পড়ে রইল। এ যেন দুই কুলে ডেরা গেড়ে বসলো দুই জামাই বউ। কেউ কারোর কাছে আসার তাগিদ দেখালো না। শুধু পৌষ একটু আর একটু রেগে বোম হয়ে আছে। রাতে ওর প্রচুর ক্ষুধা লাগে, সারা রাত ঘুম হয় না ওর। পেট মোচড়ায়। পেটের ভেতরে থাকা ইঁদুরগুলো হাহাকার করে বলে, কি রে পোষ, কোথায় বিয়ে হইল তোর? কোন হাতের বড়লোকের জামাই পড়ল তোর কপালে যে রাতে তোর পেটে কিছুই পড়ে না? ইঁদুরের কথাই উত্তর খাবার দিতে পারে না পৌষ। হালকা পাতলা নগণ্য লজ্জা করে ওর। কি একটা যাতা অবস্থা! পোষ খাবার পায় না। বাড়িতে থাকাকালীন চাচি ওর জন্য রাতে খাবার পর কিছু বানিয়ে রুমে দিয়ে রাখতো। মাঝে মধ্যে যখন পৌষ একা কিচেনে যেত, কোথা থেকে জানি জ্যৈষ্ঠ চৈত্র হাজির হতো। অবাক করা বিষয়, ইনি মিনিও ঘুমে ঢুলতে ঢুলতে রান্নাঘরে এসে দুই ভাইয়ের কোলে উঠে বসতো। এরা যে সজাগ পেত কিভাবে পৌষ জানে না। শেষ রক্ষা অবশ্য হতো না, হেমন্তও হাজির হতো। পিহা ছোট ছোট হাতে আপাকে সাহায্য করত। ইনস্ট্যান্ট নুডলস 4-5টা একেবারে রেঁধে ওরা গুটি গুটি পায়ে সব ঢুকতো হেমন্তের রুমে। কাড়াকাড়ি মারামারি লাগতো ডিম নিয়ে। আহা, পারতো না, রক্তারক্তি হয়ে যেত একেবারে। হেমন্ত ধমক না দিলে সেই মারামারির অন্ত থাকতো না যেন। খেতে খেতে অবশ্য ইনিমিনিও ঘুমিয়ে যেত। কত রাত পর্যন্ত জেগে জেগে গল্প করত। হেমন্ত ওর ড্রয়ার ভরা পাঁপড় চিপস রেখে যেত। টানা কোনো কালেই ঘুমাতে পারতো না পৌষ। খাবারের অভাবে হতাশার শ্বাস ফেলে পৌষ। তৌসিফের কানে গেল সেইটুকু শ্বাস, তবে বুঝলো না এর পেছনে থাকার কারণটা। তৌসিফের ধৈর্যে কোলালো না। ও জানে ড্রাইভারের বুকের পাটাটা অতটাও বড় না যে পেছনে তাকাবে। লম্বা হাত বাড়িয়ে এক টানে পৌষকে ধরে টেনে নিজের কাছে আনলো ও। ঘটনা ঘটল আলোর বেগে, যা বাস্তবে সম্ভব নয়। পৌষ বারবার ফিজিক্সেই দুর্বল, তাই বুঝে উঠতে পারলো না এটা কি আদৌ আলোর বেগে ছিল নাকি অন্য কিছু। মানে হক চকালো তো সময় লাগলেও মানুষের যা তৌসিফ ওকে দিল না। হাত বাড়িয়ে পেছন থেকে কুশন নিয়ে দুজনের মাঝখানে একটা আরেকটা পৌষের পিঠের পেছনে দিয়ে বলল, বুঝলাম না এত কমফোর্টেবল কারে তুমি এতটা ছটফট কেন করছো? পৌষ দাঁত দিয়ে নখ কাটতে লাগলো। আপাতত ক্ষুধাই ওর জান আপ ডাউন করছে। এনার্জি লো হয়ে যাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে। এত সব সমস্যার কারণে তৌসিফের সাথে চাপা নাড়াতে পারল না সে। এতেও আফসোস হলো কিছুটা। ভুরু কুচকে ওর দিকে তাকিয়ে রইল তৌসিফ। ওর জানা চেনার মধ্যে পৌষ এতটা শান্ত ঝাঁসের না। আজ সকালেও তেজে টইটম্বুর ছিল। হঠাৎ মুখে ব্রেক কষলো কেন তৌসিফ ঠিক বুঝে উঠতে পারল না। মেয়েটার শ্যামলা মুখটা একটুখানি হয়ে আছে। তৌসিফ একটু বুঝলো হয়তো বেশি ক্ষুধা লেগেছে। ডান হাত দিয়ে পৌষের হাতটা মুখ থেকে নামিয়ে দিল। মুখে বলল, দাঁত দিয়ে নখ কাটে না পৌষরাত। ক্লান্ত গলায় পৌষ বলল,
100 বার কাটবো, 1000 বার কাটবো, মরে গেলেও মুখে হাত দিয়েই মরবো। তৌসিফ আর চোখে তাকিয়ে বলল, দাঁত পড়ে গেলে কিন্তু কথা থামলো না, তাই না? পৌষ মুখ ভেঙালো। গাড়িটা থামতেই তৌসিফ বের হলো। পৌষের দিকে দরজাটা খুলে দিতেই ও কোনো মতে বের হতে গিয়ে মাথা ঘুরে উঠল। এটা স্বাভাবিক সময়তেও হয় ওর। আজ এত সময় না খেয়ে থাকাতে একটু বেশি হচ্ছে। আয়রন ডেফিসিয়েন্সির থাকার কারণে বসা থেকে উঠে দাঁড়ালো, এমন মাথা ঘোরায় তার। তৌসিফ ওর বাহু চেপে ধরে কিছুটা উদ্বিগ্ন গলায় বলল, কি হলো পোশরাত? আর ইউ ফিলিং লো? মাথা নেড়ে নিজের বাহু ছাড়িয়ে নিল ও। গাড়ি থেকে তৌসিফ পৌষের ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো। এত হাইফাই জায়গাতে পৌষ সচরাচর আসে না। বছরে হয়তো 3-4 বার আসা হয়, হেমন্ত ঘোরাতে নিয়ে আসে। বাট ব্রেকফাস্ট করতে এত ঢং ওরা করে না। পৌষ মিনমিন করে বলল, পটাতে চাই আমাকে শালা। শালা শব্দটা অবশ্য শুনলো তৌসিফ, ভাবলো এই মেয়ে একটা চিজ, ও ভাঙলেও মচকায় না সহজে। মুখে তার খই ফুটতেই থাকে অল দা টাইম। বুক করা একটা রাউন্ড টেবিলে বসলো ওরা। ওয়েটার আসতেই তৌসিফ জিজ্ঞাসা করলো, অর্ডার করো পোশরাত। ঘি দিয়ে পরোটা আর দুধ চা, চায়ে দুধ বেশি দিবেন। ওয়েটার একটু তবদা খেলো। তৌসিফ ইশারায় সাইডে যেতে বলতেই ওয়েটার বিনিময়ের সাথে বলল, ওকে ম্যাম, এনিথিং এলস? নো ভাইয়া, ধন্যবাদ। পৌষের মুখটা হাসি হাসি দেখালো। তৌসিফ চমকালো, ওর বউ দেখি হাসেও, তাও এই ওয়েটারকে দেখে। এর চাকরি না খেয়ে দিবে আবার তৌসিফ। পৌষ নিজে থেকেই আবারও বলল, গতবারের মতো আবার চা ফেলে দিয়েন না। একটু লজ্জা পেল বেচারা। এর আগে একবার চা ফেলে দিয়েছিল। ম্যানেজারের ধমকে ধমকে দেওয়ার আগেই পৌষ বলেছিল, ওটা কোনো ব্যাপার না, যে কারোরই হাত থেকে পড়তে পারে। তৌসিফ বুঝল পৌষ হয়তো আগে থেকেই চিনে, তাই ছেলেটার চাকরি খাওয়ার কথা বাদ দিল, আপাতত নাস্তাটাই খাবে। ওয়েটার যাওয়ার পরপরই তৌসিফও উঠে গেল। ওয়েটারের দিকে সোজা তাকিয়ে বলল, গরুর বটি অ্যান্ড এক্সট্রা ডিম, আর সাথে একটা ফ্রুট সালাদ আর ফ্রেশ জুস দিয়ে যাও। চা লাস্টে এনো, ঠিক আছে? ছেলেটা মাথা নেড়ে চলে গেল। তৌসিফ আসতে দেখলই পাশের সুইমিং পুলে গোটা গোটা চোখে তাকিয়ে আছে পৌষ। পুলে কয়েকজন শর্টস পরে পানিতে নেমেছে, আর ওদের দিকেই ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ওর বউ। মানে এতটা হাবলার মতো করে তাকানোর কি আছে বুঝে আসে না ওর। কই, তৌসিফকে তো দেখে না। আচমকাই ব্যাগটা হাতে উঠাইয়া দাঁড়ালো, বলল, ওইদিকে চলো। কেন? কিছুটা বিরক্ত হয়েই বলল পৌষ। তৌসিফ চেয়েও আসল ঘটনাটা বলতে পারল না, তাই মিথ্যাটাই বলল, এদিকে রোদ চলে আসবে পোষরাত, কাম ফাস্ট। কপাল কুঁচকে পৌষ গেল ওর পিছু পিছু। স্বস্তির শ্বাস ফেলল তৌসিফ, তবে অতি গোপনে। খাবার এলো মিনিট 15 পরে। চোখ উল্টে একবার তৌসিফকে দেখতেই তৌসিফ ঠান্ডা গলায় বলল, জুস শেষ না করলে চা আসবে না। না আসলো? এই মেয়ে যে জন্মের বাঁকা তা জানে তৌসিফ, কিন্তু জুসটা খেলো পৌষ। গরুর বটি দিয়ে পরোটা ও মুখে দিল। তৌসিফ দেখল পৌষ অনেকটা আগ্রহ নিয়ে বটি খাচ্ছে। হয়তো পছন্দ হয়েছে। নিজের প্লেটে থাকা বটিগুলো পৌষকে দিতে দিতে বলল, সকালের বটি ভালো ছিল, তুমি নাও, আমি ডিম খাচ্ছি। পৌষ মনে মনে বেশ খুশি হলো। তৌসিফের প্লেটে থাকা ঝোলটুকুও নিজের পরোটা দিয়ে মুছে নিয়ে নিল। ভাবখানা এমন যে দিব্যি যখন সব দে একেবারে। ঝোলও কেন দিবি, বাকি থাকবে কেন, সেটাও দে। ডিম একটা পৌষ দিতে নিলেই ও না করলো, জানালো পেট ভরে গেছে, খাবো না আর। চা আসবে কখন? ডিম খতম হলেই তারপরই আসবে। না খেলাম। এবার সত্যি সত্যি খেলো না। তৌসিফ নিজেই ডিমটা খেয়ে নিল। চা আসতেই পৌষ ওয়েটারকে বলল, এক্সট্রা সুগার লাগবে, ব্রাউনটা। ছেলেটা মাথা নেড়ে 2 প্যাকেট এনে দিল। পৌষ 2 প্যাকেটই নিজের ব্যাগে ভরে বাকি দুটো চাই মিক্সড করলো। তৌসিফ অবাক হয়ে জিজ্ঞাসা করলো, এটা কি ছিল? কোনটা? ওগুলো ব্যাগে নিলে কেন পোশরাত? কেন নিব না? জানেন
এই চায়ের দাম কত? পুরো 400 টাকা, ভ্যাট 15%। আমি তো শুধু চিনিই নিলাম। বলতে বলতে টিস্যুও ব্যাগে পুরে নিল। তৌসিফ এবার ধমকে উঠল চাপা স্বরে, স্টপ ইট পোশরাত, মাথা খারাপ তোমার? কি করছো কি তুমি? পোষ বুঝি পাত্তা দেয়? সে দেখলো তৌসিফ সুগার ছাড়া চা খাচ্ছে। তৌসিফের ট্রে থেকে ও দুটো সুগার নিয়ে নিজের ব্যাগে ভরে চায়ে চুমুক দিল। তৌসিফ অসহায় চোখে তাকিয়ে রইল। বলল, প্লিজ হানি, ওগুলো রেখে দাও এখানে, বাসায় অনেক আছে, এর থেকেও ভালো ব্র্যান্ডের আছে, কেউ দেখলে কি ভাববে? খেয়ে দে চাঙ্গা এখন পোষ। একটা ছোটখাটো ঢেকুর তুলে বলল, শুনুন, আজ একটা গোপন কথা বলি আপনাকে। এই যে আমরা যা যা খেলাম, এর মধ্যেই এসবের টাকা উসুল করে রাখা হয়। এমনকি অশ্রমে যাওয়ার টাকাও আগে থেকেই রেখে দেয় এনারা। কথা হলো, ব্যবহার করলেও পে করতে হবে, না করলেও। তাহলে আমার টাকায় কেনা জিনিস আমার ব্যাগে ভরলে সমস্যাটা কোথায়? যুক্তিতে ভুল থাকলে আমাকে বলুন। পৌষের যুক্তি শুনে তৌসিফ আপাতত কিছুই বলল না। মান ইজ্জত আজ পকেটে ভরে যেতে হবে ভাবতে ভাবতেই চায়ের কাপে চুমুক দিল ও। পৌষ ভার্সিটির গেটে এসে গাড়ি থামালো। তৌসিফ মানিব্যাগ থেকে 500 টাকার কচকচা কিছু নোট পৌষকে দিয়ে বলল, এটা রাখো। কেন? হাত খরচ তোমার। লাগবে না। লাগবে লাগবে, রাখো। বললাম তো লাগবে না, হেমু ভাই দিবে। ভুরু উঁচু করলো তৌসিফ, গম্ভীর কণ্ঠে বলল, আমার বউ তুমি এখন পোশরাত, তোমার চাচতো ভাই কেন হাত খরচ দিবে? কারণ সারা বছরই সেই দিয়েছে। দীর্ঘশ্বাস ফেলে এবার তৌসিফ বলল, বাট ইটস নট দ্য সেম টাইম, তাই না? বোঝো, রাখো এটা। কিছু একটা ভেবে ওখান থেকে 500 টাকার একটা নোট টান দিয়ে নিল পৌষ। গাড়ি থেকে নেমে গিয়েই বলল, এত লাগে না আমার, যাই। তৌসিফকে বলার সুযোগ না দিয়েই পোষ চলে গেল। হাতে থাকা 4,500 টাকার দিকে তাকিয়ে রইল তৌসিফ। গাড়ি চলতে শুরু করেছে। তৌসিফের মনে পড়ল, সে রোজ 5,000 টাকা হাত খরচ দিয়েও পোষাতে পারত না। প্রতি মাসে গোল্ড গিফট করেও ঠিকঠাক সেই নারীটির হাসি মুখ দেখতে পেত না। সর্বোচ্চ যখন ডায়মন্ড গিফট দিত, তখন গদগদ হয়ে 3-4 রাত সে তৌসিফের বুকে ঘুমাতো, তাকে আদর যত্ন করত। এরপর যা তাই, তৌসিফ তাকে সবটুকু দিয়ে সুখী রাখার চেষ্টা করেছে। টাকা পয়সা, দেশ বিদেশ সব, কিচ্ছু বাকি রাখেনি, কিচ্ছু না। দিন শেষে শেষ শূন্য। ভালোবাসার কাঙ্গাল কাঙ্গালি হয়ে গিয়েছিল। ভার্সিটিতে ভাগ্যক্রমে আদিত্যের সাথে দেখা হয়নি পৌষের, তবে আদিত্যের বন্ধুদের সাথে দেখা হলো। সিনিয়র হওয়ার সুবাদে সালাম পর্যন্ত এক সম্পর্কে আবদ্ধ হলো তারা। এর মধ্যে সর্বোচ্চ ভদ্র হচ্ছে রিহাব নামের একজন। সে পৌষকে ডেকে নিল একটা সাইডে, জিজ্ঞাসা করলো, ক্লাস কখন? মাত্র একটা শেষ হলো ভাইয়া, আরেকটা আধা ঘন্টা পর। কিছু জানানোর ছিল তোমাকে আদিত্যের ব্যাপারে। পৌষ ভদ্রভাবেই উত্তর করলো, আমি এখন ম্যারিড ভাইয়া, তার সাথে যোগাযোগ নেই। আর জেনে কি হবে বলেন? তবুও জানা উচিত তোমার পৌষ। পৌষ কথা বলো না। রিহাব নিজেই চোখে থাকা চশমাটা ঠেলে নিয়ে তারপর বলল, হি জাস্ট ওয়ান্ট টু টেক টু ইউ হিজ বেড পৌষ। ও বেড ধরে করেছে সবটা। জানি, বেশ স্বাভাবিকভাবেই বলল পৌষ। রিহাব হাসলো, তারপর বলল, তৌসিফ স্যারকে প্রমাণগুলো আমি দিয়েছিলাম, তবে আরও কিছু দেইনি, এতে আমি ঝামেলায় পড়তাম। আমাকে কেন জানাচ্ছেন? কারণ একটাই পৌষ, তৌসিফ স্যার ভালো মানুষ। মুভ অন করো, দ্যাট উইল বি বেটার ফর ইউ। ওই বেটে আপনিও সামিল ছিলেন, তাই না? এটাও আমি জানতাম। রিহাব আচমকাই এটা শুনে ঘাবড়ালো। পৌষ বাঁকা হাসলো, তারপর বলল, তৌসিফ তালুকদার শুধু আপনার প্রমাণের ভিত্তিতে চলে না, আপনার ওপরের প্রমাণও তার কাছে আছে। আমার থেকে দূরে থাকুন ভাইয়া, লাইফে প্রথমবার ছিল ওটা। যতবারই হোক না কেন ভাইয়া, পৌষ রাতকে কারোর বিছানাতে নেওয়া এতটাও সোজা না। আমার সাথে তার প্রেমের সম্পর্ক ছিল না, ভালো লাগা ছিল। আমার প্রথম ভালো লাগা ছিল আদিত্য। আবারও বলছি ছিল।
এর মানে এখন সে নেই। কোনোদিন প্রেমিকার দাবি করেনি সে, সে প্রেমিক হতে চেয়েছিল। প্রেম হতো আমাদের মধ্যে, যদি না সেদিন চাষা ধরে ফেলতো। তবে হ্যাঁ, অপেক্ষা ছিল, তীব্র অপেক্ষা ছিল আমার তার জন্য। কারণ একটাই, আমার প্রথম ভালো লাগা ছিল সে, যা এখন আর নেই। কথাগুলো বলে গটগট পায়ে ক্লাসে ঢুকে পড়ল পোষ। আপাতত বিরক্ত লাগে এই সব তার। ক্লাস শেষ হলো বিকাল 5টা নাগাদ। ওকে অবাক করে দিয়ে ক্যাম্পাসে হাজির কাজিনদের দলবল। ইনি মিনি আর পিহা দৌড়ে এলো। আপা আপা ডাকতে ডাকতে মুখে ফেনা তুলল তিনজন। ইনি মিনিকে কোলে তুলে জড়িয়ে ধরল ও। বলা হয় বড় বোন হলো মায়ের মতন, ইনি মিনি আর পিহার ক্ষেত্রেও তা। তিনটা হেসকি তুলে কাঁদছে একেবারে তাদের কলিজার আপাকে পেয়ে। ছোট ছোট ঝুঁটি আর মাথা নাড়িয়ে বলল, আপা তুমি নাই কেন? এই যে আসি তো আপা, বাতায় তলো না আপা। যাবো সোনারা, তোরা এখানে কেন? চৈত্র আর জ্যৈষ্ঠ মাথা নিচু করে এগিয়ে এলো। ইনি মিনি লাফিয়ে লাফিয়ে ওদের কোলে যেতেই দুই ভাইয়ের হাত জড়িয়ে ধরে পৌষ। ছেলেগুলোও পারলে কেঁদে দিত। দূরে দাঁড়িয়ে আছে হেমন্ত, দেখেও না দেখার ভান ধরল পৌষ। ক্ষুদ্র শ্বাস ফেলে এগিয়ে এলো হেমন্ত। পৌষ ধরা গলায় ডাকলো, হেমো ভাই বল, কান্না পাচ্ছে? কেঁদে ফেল। সত্যি তো। ওর মাথায় হাত রাখলো হেমন্ত। পৌষ হাসলো। পৌষদের হাসি ছাড়া কান্না মানায় না। সারাক্ষণই ছটফট করে গভীর কষ্ট চাপা দিয়ে হাসার মানুষই হয়তো পৌষই। আজও তার ব্যতিক্রম ঘটল না। পৌষের উস্কানিতে সবগুলো গেল টিএসসিতে। মম থেকে নিয়ে বুট কিছু বাদ দিল না তারা। বুট খেতেই ইনিমিনি হা শুরু করলো। ওদের পানি খাইয়ে ঠান্ডা করলো একেবারে চৈত্র। উঁচু সিঁড়িগুলোতে বসে একসাথে মাল্টার চা খেলো ওরা। এটা অবশ্য ইনিমিনিকে দেওয়া হলো না। সারাটা সন্ধ্যা কাটলো ওদের সাথে। 5টা কাজিনের মুখে শুধু আপা আপা ডাক। পৌষ খাখা করা কলিজাটা যেন প্রশান্তি পেল। এই ভাই বোনগুলো যে ওর প্রাণ। হেমন্তর দিকে তাকিয়ে পৌষ বলল, মাসের শেষ দিকে চলে, আমার পকেটে মানি নাও। মানি ব্যাগ থেকে 500 টাকার দুটো নোট দিল হেমন্ত, বাকিদের 500 করে। শুধু ইনি মিনি আর পিহা এখনো পকেট মানি পায় না। পৌষকে বাড়ি পৌঁছে দিয়ে ওরা চলে গেল। পৌষের মনটা পুনরায় খারাপ হয়ে গেল। কলিং বেল বাজাতেই মিনু খুলে দিল। পৌষকে দেখে মুখটা চোখা করে চলে যেতেই পৌষ শ্বাস ফেলল। আপাতত এখন মুড খারাপ করার কোনো সময় নেই ওর। দিন কেমন কাটলো পৌষ রাত? পৌষ আকাশে থাকা চাঁদের দিকে তাকিয়ে বলল, অনেক ভালো। আমাকে জিজ্ঞাসা করলে না? বলার হলে নিজেই বলবেন। অনেক স্ট্রেস ছিল আজ হানি। শিপিং ডিলে হলো, আর জাহাজে মাল এসেছে। লিগ্যাল ডকুমেন্টস সব আমার, তবুও পুলিশ আটকে রেখেছে। যখন এএসআইকে কল দিলাম তখন ছেড়ে দিল। এরা চেনে শুধু টাকা, বুঝলে? পোষ ফ্যাল করে তাকিয়ে রইল। এসব তাকে কেন বলা হচ্ছে? সে কি বোঝে? পোষ গিয়ে বিছানায় উঠে বসলো। তৌসিফও গুড নাইট জানিয়ে লাইটটা অফ করে শুয়ে পড়ল। ঘড়ির কাঁটা ঘন্টা পেরোলো, একদম সোজা হয়ে আছে। পৌষের পেট মোছড়ালো, এদিকে ওদিকে করে একবার উঠে বসলো। ক্ষুধায় পেটটা চুচু করছে। ওর যদিও খেয়েছে 10টা নাগাদ, অভ্যাস বলে কথা। টিকতে না পেরে কিচেনে গেল ও। এদিকে ওদিকে খুঁজেও যখন পেল না, হঠাৎ পেছন থেকে কারোর গলা শুনে চমকে তাকালো। তৌসিফ ট্রাউজারের পকেটে হাত ঢুকিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ওকে দেখে বলল, কি খাবে? জানি না, ক্ষুধা লেগেছে। তৌসিফ ফ্রোজেন পিৎজা বের করে ওভেনে দিল। ওটা গরম হতে হতে জিজ্ঞাসা করলো, রাতে ক্ষুধা লাগে? হুম। এতদিনও লেগেছিল অবশ্যই। স্বাভাবিক, বলনি কেন? পোষ চুপ রইল। তৌসিফ নিজেই বলল, লজ্জা। আচ্ছা, আর পেও না। বাসায় খাবার থাকে, তোমার বাসা, যা মন চাইবে তাই খাবে। ফেলবে, ওকে। কেউ কিচ্ছু বলবে না তোমাকে। কে আছে আমার বলো, তুমি আর আমি ছাড়া? তুমি আর আমি, কথাটা অদ্ভুতভাবে পৌষের পেটে প্রজাপতি ওড়ালো। পিৎজা গরম হতেই ওরা কিচেনেই উঁচু জায়গাতে বসে খেলো। টুকটাক কথা হলো দুজনের।
ঘুমাতে এলো রাত 2টোর দিকে। রাত প্রায় 3টার দিকে ওয়াশরুমে যেতে ওঠে পৌষ। পাশে তৌসিফ নেই। ওয়াশরুম থেকে এসেও দেখলো নেই। কি মনে করে বাইরে তাকাতেই দেখলো সোহার রুম থেকে বের হলো তৌসিফ। রাত 3টা বাজে। সোহার রুমে কেন গিয়েছিল তৌসিফ? এটার উত্তর জানা নেই পৌষের। তবে এত বছর ধরে শোনা কথাগুলো মনে পড়ল ওর। কাজের মেয়ের সাথে সম্পর্ক তৌসিফের। নিশ্চিত এত রাতে ভালো উদ্দেশ্যে ওখানে যায়নি তৌসিফ। চুপ করে নিজের পাশে শুয়ে পড়ল পৌষ। জানে না কেন, কিন্তু পৌষের মতো মেয়ের চোখও ভিজে উঠেছে। যদিও সেই পানি গড়িয়ে পড়ল না, দহন সৃষ্টি হলো। যদিও তা কাউকে পোড়ালো না। নিজেকে সান্ত্বনা দিল পৌষ। তোর ভাগ্য এটা পৌষ, মেনে নে তুই এটা। পৌষের কাঁধে হাত রাখতেই কিছুটা ছুঁড়ে ফেলল পৌষ। তৌসিফ দমল না, বরং চিন্তিত কণ্ঠে জিজ্ঞাসা করল, পৌষরাত, কি হয়েছে? বাসার কথা মনে পড়ছে? বলতে বলতে শোয়া থেকে এইবার উঠে গেল তৌসিফ। সবাই বিছানায় গা এলিয়ে দিয়েছিল। তখনই কেন জানি মনে হলো পৌষ ঘুমায়নি। তখনই শিওর হতেই কাঁধে হাত রাখে। টেবিল ল্যাম্পটা জ্বালাতেই হলদেটে আলোয় মাখো মাখো হলো রুমটা। তৌসিফ পৌষের দিকে তাকিয়ে এবার ওর বাহু টেনে ধরল। বসানোর চেষ্টা করতেই এবার হু হু করে কেঁদে উঠল পৌষ। ওর চঞ্চলা মনটা মানতে পারছে না, কিছুতেই না। হোক তার কোনো আশা নেই তৌসিফের থেকে। তাই বলে রাত বিরাতে তৌসিফের এহেন সোহার রুমে যাওয়াটা ও ঠিক মানতে পারছে না। স্বভাব সুলভী নারীর মন। তার মধ্যে পৌষের মনটা অতি নরম, মাতৃসুলভ। সেখানে ছোটখাটো অনুভূতি রোজ খেলা করে। এর মধ্যে সবচেয়ে বড় বন্ধন। পবিত্র এক বন্ধনে আটকা দুজন। হয়তো কোনো আবেগ তাদের এই বিয়েকে ঘিরে নেই, তবুও প্রাকৃতিকভাবেই টান সৃষ্টি হয়ে যায়। পৌষের কান্নায় তৌসিফ নিজেই যেন ভড়কে গেল। দুই হাতে ওর চোখ দুটো মুছতে নিলেই পৌষ সরাতে চাইল ওকে। এক প্রকার জোর করে চোখ মুছে দিল তৌসিফ। অতি নরম স্বর বের হলো কণ্ঠনালী ভেদ করে, বাসার কথা খুব বেশি মনে পড়ছে তাই না জান? জান প্রাণ কুত্তা বিলাই, আমাকে ডাকতে হবে না, সরুন আমার সামনে থেকে। কাঁদতে কাঁদতে হেসকি তুলে বলল পৌষ। তৌসিফ অবাকের ওপরে অবাক হলো, তবু বউকে আদর করে বলল, আচ্ছা হানি, একটু আগে না ঘুমালে? কি হয়েছে বলো তো? এতটা ন্যাকা সাজা পৌষের ঠিক হজম হলো না। রুক্ষ কণ্ঠে ঝরঝর করে বলল, বর হওয়ার অধিকার দিয়েছিলাম আপনাকে, আপনি নেননি। আমার সামনে ভালো সাজা বন্ধ করুন আপনি। আপনার আসল চেহারা পুরো এলাকা জানে, আমিও জানতাম, তবে আজ সচক্ষে তা দেখলাম। বলেই তৌসিফের থেকে দূরত্ব রেখে শুয়ে পড়ল পৌষ। ফোঁস করে দম ছাড়ল তৌসিফ। দিনের বেলায় সোহার কাছাকাছি যাওয়াটা একটু ঝামেলা কর, তাই তো রাতে গেল পৌষ ঘুমানোর পর। মেয়েটাকে গভীর ঘুমে দেখে গেল, অথচ কিভাবে জানি ধরা খেয়ে গেল। বড্ড অসহায় অনুভব করলো তৌসিফ। এমনটা তো না হলেও পারত। পাশে তাকিয়ে দেখলো পৌষ হয়তো ঘুমিয়ে গেছে। নাক টানার আওয়াজ আসছে না মানেই ঘুমাচ্ছে। মেয়েটা আজ কাঁদলো কেন? তৌসিফকে ভিন্ন নারীর রুম থেকে বের হতে দেখে? আচ্ছা, সে তো জানে তৌসিফ আগেও কোনো নারীতে গভীরভাবে মত্ত ছিল। সেই নারীর মাঝে বিচরণ করেছে। প্রিয়াসীকে সে অতিরিক্ত ভালোবাসত। 1 ঘন্টাতে যে কতবার ফোন দিত তার কোনো ইয়ত্তা নেই। বন্ধু মহলে মানুষ হাসাহাসিও করত ওকে নিয়ে। বউ পাগলা বলতো। এই উপাধি পেয়েও কোনো দিনও নিজেকে ছোট মনে করেনি তৌসিফ। সবসময়ই তার মনটা চাইতো তার প্রিয়র কাছাকাছি থাকতে। মনে হতো যত দিচ্ছে ততই বুঝি ভালোবাসা কম হচ্ছে। এত এত সুখ প্রেম সে যাকে উৎসর্গ করলো, দিন শেষে সেই নারীটা তার চোখে এক মুঠো বালি দিয়ে চলে গেল। তৌসিফেরও উচিত ছিল না তার প্রিয়কে দেখিয়ে অন্য নারীর প্রেমের সুধা পান করা। সকাল সকাল চিৎকার চেঁচামেচি শুনে ঘুম ভেঙে যায় তৌসিফের। রাতে দেরিতে ঘুমানোর ফলে মাথাটা টিস টিস করছে ওর। চোখ ভর্তি ঘুম থাকায় উঠে বসেও একটু ঝিমোচ্ছে ও। 2 হাতে চোখটা ডোলে খোলার আগেই ওর কানটা সজাগ হলো।
পৌষের গলা শোনা যাচ্ছে, কাউকে ধমকাচ্ছে। মস্তিষ্ক তড়িৎ প্রবাহের ন্যায় চটপট চলা ধরল। ফট করে চোখ মেলল তৌসিফ। তাড়াতাড়ি করে নরম বিছানা ছেড়ে হাবিলদারের মতো করে সোজা হয়ে দাঁড়িয়ে রইল। ওর বউ যে সকাল সকাল গ্যাঞ্জাম পাকিয়েছে তা বুঝতে 1 মিনিটও সময় লাগলো না। হুড়মুড় করে বেরিয়ে এলো তৌসিফ। পায়ে চপ্পল দেওয়ার সময়টুকু ওর বড্ড অভাব। বাইরে আসতেই চমকালো, 3 গুণ বেশি। মিনুকে সমান তালে ধমকাচ্ছে পোষ। মিনু মাথা নিচু করে ফুঁসে যাচ্ছে, তবে কথা বলছে না। তখনই একটা সিল্কের নাইটি পরে ওড়না পেঁচিয়ে সোহা বেরিয়ে এলো। সবেই তার ঘুম ভেঙেছে বোঝা যাচ্ছে। মিনু তার আপাকে দেখে সাহস পেল। সোহা আশেপাশে তখনও দেখেনি। কপাল কুঁচকে ঘুমো ঘুমো কণ্ঠেই বলল, চিল্লাচিল্লি কিসের এত সকাল সকাল? এটা বাসা না অন্য কিছু? কাল কত রাতে বাসায় ফিরেছে মানুষটা, ওনার কি ঘুম দরকার নেই? তৌসিফকে অবশ্য দেখেনি ছোঁয়া। মিনু দৌড়ে ওর আপার কাছে গিয়ে জড়িয়ে ধরে কেঁদে উঠল। সোহা কপাল কুঁচকে বলল, তোকে বকেছে? হ্যাঁ আপা, অনেক বকেছে, গালিও দিয়েছে। আর কিছু বলার আগেই রাগে ফোঁস করতে করতে পোষ এগিয়ে আসতে নেয় মিনুর দিকে। তৌসিফ বোঝে কেলেঙ্কারি ঘটে যাবে যে কোনো সময়। তাড়াতাড়ি করে পেছন থেকে পৌষের পিঠটা জড়িয়ে ধরে, তবে বিশেষ লাভ হলো না। পৌষ রেগে আগুন হয়ে চিল্লিয়ে উঠল, মিথ্যুক, মিথ্যা বলে! কখন গালি দিয়েছি তোকে? শালি এইদিকে আয়, দেখ তোকে কি করি। তোর মুখ খামছে দিব একদম। ওই বাদরের মতো চুল একদম টেনে উপড়ে দিব একেবারে। চিনিস আমাকে? তোর 14 গোষ্ঠীকে ঘোল খাইয়ে ছাড়বো। সোহা হা করে তাকিয়ে রইল। তৌসিফ পৌষকে 2 হাতে নিজের সাথে মিশিয়ে উঁচু করে নিল কিছুটা। পৌষের পিঠটা ওর বুকে গিয়ে ঠেকল। ওভাবেই ওকে নিয়ে রুমে এসে পা দিয়ে দরজাটা লাগিয়ে দিল। সমান তালে হাত পা ছুড়ে যাচ্ছে পৌষ। তৌসিফ না পেরে ওকে বিছানায় শুইয়ে দিল। নিজেও ওর পাশে শুয়ে ওর 2 হাত শক্ত করে নিজের হাতে ধরে নরম স্বরে বলল, এমন করছো কেন পৌষরাত? কি করেছে মিনু? রাগে কাঁপতে কাঁপতে পৌষ বলল, সকালে আমাকে দেখে হাসছিল, কিছুই বলিনি। আমাকে দেখিয়ে দেখিয়ে সামনে ঘুরঘুর করতে করতে কাকে জানি বলছিল যে নতুন মানুষের সুখ নেই, সকালে গোসল করে না। ও যে আমাকে বলছিল তা আমি বেশ ভালোই বুঝিনি। ওর ওই চাপা ভেঙে দিব আমি একেবারে। কত বড় সাহস! আগেও এমন করেছে, কিছুই বলিনি। কাজের মেয়ে, এত উড়াউড়ি কিসের ওর? পোষকে অবাক করে দিয়ে ওর 2 গালে হাত রাখল তৌসিফ। ঠিক দ্বিতীয় দিনের ন্যায় গালে আদর দিতে লাগলো। পোষ প্রশ্রয় দিল না, ঝটকা করে হাতটা সরিয়ে দিয়ে বলল, রাতে মন ভরেনি তাই না? আচ্ছা, রাতে কেন যেতে হবে? এখনই যান না। কে আটকালো আপনাকে? আমি? রাতে গেলে যা করেন দিনের আলোয় করতে ভয়। আচমকা তৌসিফের থাবার শিকার হলো পৌষ। ওর তোতা পাখির মতো মুখটা বন্ধ হয়ে গেল। তৌসিফের প্রচন্ড রাগ হলো, তবে দমন করলো ও। পৌষের কপালে কপাল ঠেকিয়ে ফিসফিস করে বলল, যা ভাবছো ভুল। আর কি শুনতে চাও? মানুষের কথা মিথ্যা, তাই না? শোনা কথায় কান দিও না। চোখের দেখা মিথ্যা নয়, মাঝে মাঝে মিথ্যাও হয়। সোহা কাজের মেয়ে, এত কিসের ক্ষমতা ওর? কেন এত নাক গলায় সব কিছুতে? কেন? এসবে মাথা ঘামিও না পৌষরাত, 100বার ঘামাবো। পৌষরাত! টেনে টেনে পৌষের নাম নিয়ে মুখটা নামিয়ে ওর থুতনিতে চুমু খেল তৌসিফ। ঝনঝন করে উঠল পৌষের দেহটা। এই লোকটার এই ছোঁয়া ওর সহ্য হয় না। তৌসিফ নিজেই সরে গেল বটে। অসমে যেতে যেতে বলল, আমি আসলে বেরোবো একসাথে। কথা বুঝি শোনে না পৌষ। তরতর করে বেরিয়ে গেল রুম থেকে। বের হতে হতেই দেখা মিলল সোহার। পৌষ একটা মুখ ঝামটা দিয়ে সোজা কিচেনে ঢুকলো। বুয়া তখন পরোটা বেলছেন। পৌষ নিজে পরোটা ফ্রাই প্যানে দিয়ে বলল, ঘি কোথায়? বুয়া যেন ভূত দেখার মতো করে চমকালো। কখনো মালিকরা রান্নাঘরে পা রাখে না, চমকানোটা বড়ই স্বাভাবিক। বুয়া কিছুটা তোতলানো গলায় বলল, আপনি? আমি করে দিচ্ছি নতুন বউ, আপনি টেবিলে গিয়ে বসুন। কেন, আমি করতে পারি তো? মামা দেখলে রেগে যাবেন। আপনি? আপনার মামার কথায় একেবারে কাঁথাই পড়ি আমি।
বুয়ার যেন ঘাম ছুটে গেল। চাকরিটা ছুটে যাবে কি তাহলে? পোষ তাগাদা দিতেই কিশোরী মেয়েটা ঘিয়ের বয়মটা বের করে দিল। চামচ ভরে ভরে ঘি দিয়ে পরোটা ভাজছে রোদ। মুহূর্তেই যেন ঘ্রাণে মৌ মৌ করে উঠল রান্নাঘরটা, পুরো একেবারে ড্রয়িং রুমটাও। বুয়াদের সাথে অতি সহজ গলায় কথা চালালো পৌষরাত। বেচারিরা ভয় পাচ্ছে, তার চেহারায় স্পষ্ট। তাদের এত আতঙ্ক বুঝে আসলো না পৌষের। মেজাজ ওর কিছুটা ফুরফুরা হলো। সেই ফুরফুরা মেজাজটা ঝুরঝুরা করতে করতেই হাজির হলো সোহা। এসেই নাক চেপে ধরে বলে উঠল, এসব কি রান্না হচ্ছে এখানে? সকাল সকাল এত ভারী খাবার কেউ খায় না এখানে। এখন খাবে, পোষ তীক্ষ্ণ গলায় বলো। সোহা সরল চোখে তাকিয়ে বলো, এসব এখানে খাওয়া হয় না। বললাম তো এখন খাবে। আনহেলদি খাবার তুমি খাবে, খাও, বাকিদের জোর করছো কেন? পোষ দাঁত কটমটালো, চোখ রাঙিয়ে তাকালো এহেন ভাবে যেন সোহা সহ ওর মাথা ফাটিয়ে দিবে। সোহা অতটুকুন মেয়ের এইরূপ চাহনি দেখেই চমকালো, ভড়কালো। পোষ দাঁতে দাঁত চেপে বলো, কাজের মেয়ে কাজের মেয়ের মতোই থাকার চেষ্টা করবেন। আমার উপরে কথা বলবেন না। আমার যা মন চাইবে রান্না করব। মন চাইলে থাকবেন, না হয় অন্য কোথাও চাকরি দেখুন। এই বাড়িতে কাজ করতে হবে না। এমনিতেও গতকাল রেস্ট নিয়েছেন, কিছু বলিনি। আজ থেকে কাজে হাত লাগান। যত কাজ শরীর ততই চাঙ্গা। আর একটা কথা, ওই রং ঢং আর এর নাইটি পরে সকাল সকাল রুম থেকে বের হবেন না, কুরুচিপূর্ণ লাগে। সোহা এতটাই শকড হলো যে বাক্য হারিয়ে ফেলল, কোনো কিছু বলার মতো খুঁজে পেল না। ওখানে ঠাই দাঁড়িয়ে থাকতেই পৌষ এবার যথেষ্ট উঁচু গলায় বলল, কি হলো, বের হন। সোয়া বের হলো ঠিকই, তবে নিজের রুমে গেল না। ও সোজা ঢুকলো তৌসিফের রুমে। তৌসিফ মাত্রই বের হচ্ছিল, সোহাকে দেখেই দাঁড়ালো। বিরক্ত গলায় বলল, রাতে না কথা হলো, এখানে কি করছো? সোহার চোখ ভর্তি পানি, তৌসিফের দিকে তাকালো ও। তৌসিফ ওর চোখে পানি দেখে ও তেমন কিছুই বলল না। বের হতে নিলেই সোহা বলল, আপনার এই বউ আমাকে পদে পদে অপমান করে যাচ্ছে। আমি নাকি কাজের বুয়া, আমাকে বলেছে কাজ করতে। আমার পোশাক নিয়েও কথা বলেছে, এমনকি আমাকে এখান থেকে বের হয়ে যাওয়ারও হুমকি দিয়েছে। তৌসিফ গলা বড় শান্ত শোনালো, অভিযোগ করার সুযোগ দিচ্ছ কেন? আপনি? সুযোগ? গো নাও সোয়া। সোহা 2 পা এগিয়ে আসলো। তৌসিফ ওকে সাইড কেটে বেরিয়ে এলো। সোহার চোখ দিয়ে পানির বিন্দু কণা গড়ালো। আঙ্গুলের সাহায্যে তা মুছে ফেল সোহা। মিনমিন করে বলল, এই 2 পয়সার মেয়েকে আমি দেখে নিব। তৌসিফ রুম থেকে বেরোতেই ঘ্রাণে ওর পেটটা ভরে গেল যেন। একবার গলা উঁচু করে ডাকও দিল, পৌষরাত। পৌষ অবশ্য উত্তর দিল না। খানিক পরেই হাতে প্লেট নিয়ে এগিয়ে এলো। পৌষের নাকটা ঘামা ঘামা। মেয়েটা রান্নাঘরে গিয়ে ঘেমে উঠেছে। ওকে বলার সুযোগ না দিয়েই তৌসিফ ডাকলো বুয়াকে। ভয়ে ভয়ে বুয়া ছুটে আসতেই তৌসিফ ধমকে উঠল, উঠল, তুমি থাকতে পৌঁছরাত কেন কিচেনে বুয়া? এত টাকা বেতন কেন দিচ্ছি? যদি আমার বউই রান্না করে তো তোমরা কি করো? তৌসিফের ধমক খেয়ে বুয়া মাথাটা নামিয়ে নিতে না নিতেই পোষ ফোঁস করে উঠল, যেন সর্বদাই প্রস্তুত সে লড়াই করার জন্য। কি সমস্যা আপনার? ওনাকে কেন ধমকাচ্ছেন? আমি একবারও বলেছি উনি আমাকে ওখানে যেতে বলেছে। যাকে ধমকানোর তাকে তো টু শব্দও বলেন না। দুর্বলের প্রতি অবিচার করে যাবেন আপনি? কাঠখোট্টা গলায় কথাগুলো বলে হাতে থাকা কাচের প্লেটটা সজোরে টেবিলে রেখে পৌষ রুমে চলে গেল। তৌসিফ দেখল সেখানে গরম গরম পোরটা রাখা। ঘ্রাণে লোভ জেগে উঠল ওর। চাইলে ও খেতে পারল না তৌসিফ। বউ রেগে আছে। উঠে রুমে যেতেই দেখল পৌষ ব্যাগ গোছাচ্ছে। তৌসিফ ব্যাগটা নিজের হাতে নিয়ে বলল, চলো খাবে। খাবো না। পৌষরাত। পৌষ ঘুরে দাঁড়ালো। দাঁত খিটমিট করে বলল, কি পৌষরাত পৌষরাত সারাদিন? রাত হলে তো ওই ছেড়ির কথাই মনে পড়ে আপনার। যান ওর কাছে। কি মনে করেছেন দেখিনি একটু আগেও যে আমার নামে বিচার দিতে এসেছিল?
একটা কাজের মেয়ে হয়ে মালিকের বেডরুমে যখন তখন ঢুকে যায় এর মানে কি? নোংরামো তো মানুষ ঘরের বাইরে করে, অথচ এই প্রথম দেখলাম মানুষ ঘরের মধ্যে দিন দাহারে রাতের অন্ধকারে নিজ ঘরে নোংরামি করে। তৌসিফ বরাবরই রাগ সামাল দিতে ব্যর্থ হচ্ছে। পৌষর মুখটা আচমকা চেপে ধরে বলল, বেশি বলছো। পৌষ নিজেকে ছাড়াতে চাইল। বরাবরই ছটফট করা ওর স্বভাব। এবারেও ব্যতিক্রম ঘটল না। তৌসিফের হাসি পেল নিজের উপর। পৌষর মুখটা আলতো করে ধরল এবার। দুই গালে হাত রেখে বলল, তুমি আমাকে কতটা রাগিয়ে দাও হানি। পৌষ তাচ্ছিল্য করে বলল, কাপুরুষের মতো রাগ হলে বউকে সিগারেটের ছেকা দিবেন। সমস্যা তো নেই। সেদিন দোষটা কার ছিল? পৌষর ঠোঁটে তাচ্ছিল্যর গাঢ় হাসি দেখা গেল। তৌসিফ চটজলদি ওর হাত দুটো ধরে চোখে চোখ রেখে বলল, আজ পর্যন্ত এই তৌসিফ তালুকদার এতটা অপমান হয়নি যতটা তুমি করছো। রোজ করছো। এখনও বুয়াদের সামনে করলে। আমি কিন্তু রাগ করছি না। ওমা সে কেন? কোথায় আপনার সিগারেট? দিন লাইটার জ্বালিয়ে দেই। আমাকে ছেকা দিন। পৌষর তো শরীর মাংসে গড়া না। আমার কোন ব্যথা লাগে না। বলেই তৌসিফের পকেটে হাত দিল সিগারেটের খোঁজে। তৌসিফ হাত দুটো ধরে থামাল। গাঢ় কণ্ঠে বলল, আর হবে না। আপনি না সকালে বললেন আমি যা ভাবি তা ভুল? তাহলে আমাকে বিশ্বাস করাতে সোহা আর মিনুকে বাসা থেকে বের করে দিন। তৌসিফ কথা বলল না। একটু সময় নিয়ে বলল, আমি ওয়াদাবদ্ধ পৌষরাত। পৌষ নিজের হাত ছাড়িয়ে নিল। তৌসিফকে ধাক্কা দিয়ে বলল, আপনি যে একটা বুদবুইদা শয়তান তা আমি আগেই জানি। হোয়াট? এসব কেমন শব্দ পৌষরাত? বুদবুইদা মানে আপনি, যার ভেতরে ভেতরে রগে রগে শয়তানি। মেয়েবাজ লোক। ওই হচ্ছে বড় খারাপ। শালিকে ধরে টাকলা বানিয়ে দিতে মন চায়। চুলে ফ্লিপ মারে আমার সামনে। তৌফিক ওর মুখটা হাতের তালু দিয়ে চেপে ধরে। ফিসফিস করে বলে, এসব গালিকে শিখায় তোমাকে? হোয়াট ইজ দিস পৌষরাত? তুমি গালি দাও কেন? পৌষ নিজের মুখটা ছাড়িয়ে নিয়ে বলল, ওহই আকাম কুকাম করবে তা দোষ না। পৌষ গালি দিলে দোষ? এখন ওর সামনে গিয়ে গালি দিব। বলেই বের হতে নিল পৌষ। তৌসিফ ক্লান্ত হল। সকাল থেকে এই মেয়ে আজ জোশে আছে। কোন দুঃখে যে গতরাতে ওই রুমে গেল। নিজের কপালটা দেয়ালে ঠুকতে মন চাইছে এখন। পৌষকে বহু কষ্টে আটকে শান্ত স্বরে বলল, জান আমার প্লিজ, এখন থামো। চলো খাবো এখন। তোমার শক্তি হবে তাহলে। শক্তি পেলে আরো ভালো মতো চুল ছিঁড়তে পারবে। পৌষ থামল বটে। টেবিলে খেতে বসলেই পৌষ তৌসিফের প্লেটে গরুর বট ভুনা আর গরম ঘিয়ে ভাজা পোড়টা তুলে দিতেই সোহা বলল, এসব খেয়ে পরে পেটে সমস্যা হবে। আনহেলদি খাবার। পৌষ রসিয়ে বলল, ওরে সোনা, তোমার এই আওলা প্রেমের বাউলা বাতাস অন্য বেটাকে করো যাও। এই বেটাকে বাতাস করার জন্য আমি আছি। তৌসিফ শুনেও শুনল না কিছু। এই গরম পোড়টা আর বট ভুনা আজ বহু বছর পর খেল। আগে মা খাওয়াতো। তিন ভাই বোন একসাথে গোল হয়ে বসে খেত। এখন খাওয়া হয় না। কুরবানিতে এত এত গরু কুরবানি করার পরও বট খাওয়া হতো না। বুয়ারাই খায়। আজ খেয়ে অনেক ভালোলাগা কাজ করল। একসাথে 5টা পোড়টা খেয়ে তৃপ্তির ঢেকুর তুলল তৌসিফ। পৌষ একটাই এখনো শেষ করতে পারেনি। তৌফিক ভাবল এই মেয়ে তো ততটা খায়ও না, অথচ তেজ দেখো যেন সবাইকে চিরে ফেলবে। পারলে কখন জানি তৌসিফকেই খেয়ে নেয়।